দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আমরা শিশুদের বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে কথা বলে থাকি। আমাদের দুরন্ত বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, তাই তাদের সমস্যাগুলো দূর করার জন্য পরামর্শ দিয়ে থাকি। আমাদের আজকের বিষয় হলো নবজাতকের যত্ন। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবু সাইদ শিমুল স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, একজন শিশুর জন্মের সাথে তার বাবা মা এবং পরিবারের সবার অনেকগুলো স্বপ্ন জড়িয়ে থাকে এবং শিশু যখন জন্ম নেয় পরিবারের সবাই আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে। কিন্তু জন্মের পর শিশু একটি নতুন পরিবেশে এসে পড়ে। ঠিক সেই মুহূর্তে বাবা মাদের শিশুর যত্নে করণীয়গুলো কী কী হতে পারে? আসলে বিষয়টা তো অনেক ব্যাপক। একটা নতুন একজন মানুষ আসছে পৃথিবীতে, সেই আসার জন্য আসলে একটা তো আনন্দ উচ্ছ্বাস থাকে, তখন কিন্তু একটা মনের মধ্যে একটা ভয়ও থাকে যে নতুন দায়িত্ব নিতে যাচ্ছে, নতুন মা বাবা হচ্ছে। প্রথমেই যেটা করতে হবে, আনন্দের আতিশয্যে যেন আমরা সব কিছু ভুলে না যাই, বাচ্চার যেন কোনো ক্ষতি না করে ফেলে। এবং এই প্রস্তুতিটা আমরা বলবো যখন একটা মা গর্ভবতী হয় তখন থেকে কিন্তু আসলে শুরু করতে হবে। তখন থেকে আমরা বলবো একটা টোটাল পরিকল্পনা করতে হবে, কোথায় বাচ্চাটা ডেলিভারি হবে, ওই সময় আমি কি করব, এখন কি কি খাবার খেলে সে সুস্থ থাকবে। মার যদি কোনো সমস্যা থাকে, যেমন কি হাইপার টেনশন যদি থাকে, উচ্চ রক্তচাপ যদি থাকে, ডায়াবেটিস থাকে, থাইরয়েডের সমস্যা থাকে, অবশ্যই আমরা বলবো যে বাচ্চাটা হবে উনি সেটার জন্য একটা হাসপাতালে হয়। এইগুলো পরিকল্পনা করা থাকলে যেটা হবে, অনাগত যে শিশু তার সমস্যা হবে না। তার মানে একজন শিশু যখন আসছে তার আসার যে আমাদের প্রস্তুতি, এটা একদম শুরু থেকেই আমাদের নিতে হবে। শিশু যখন জন্ম নিল তারপরে ঠিক ওই মুহূর্তে আমাদের কি কি করা উচিত? প্রথমেই মা বাবারা যেটা সকল প্রথম যেটা কনসার্ন থাকে, যে তাদের ভাবনা যেটা থাকে যে আমার বাচ্চাটাকে সুস্থ, এই বিষয়টা আসলে অনেক মা বাবারা আমাদের কাছে জিজ্ঞেস করে থাকেন কি কি দেখে। একজন চিকিৎসক তো ওনার মতো করে দেখবেন, কিন্তু মা বাবারা কীভাবে বুঝবেন যে আমার বাচ্চাটা সুস্থ? আমরা বলে থাকি 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে। বিষয়টা আসলে আমাদের চিকিৎসা শাস্ত্রে বলছে 37 সপ্তাহ পূর্ণ হলে একটা বাচ্চা পরিণত বাচ্চা হবে। ওজন কেমন হতে হবে? আমরা বলছি অন্তত 2.5 কেজি ওজন হতে হবে, অর্থাৎ 2.5 কেজির কম ওজন হলেই সেটাকে আমরা বলবো একটু সমস্যাপূর্ণ। সুতরাং 2.5 কেজি হতে হবে। বাচ্চাটা আমরা দেখবো যে জন্মের পর্বে কাঁদছে কিনা, কাঁদাটা খুব আমরা বলবো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং তার শরীরটা নীল হয়ে যাচ্ছে কিনা, কালো হয়ে যাচ্ছে কিনা, তার জন্মগত কোনো ত্রুটি রয়েছে কিনা, তার শ্বাসকষ্টের আছে কিনা, শ্বাসের হারটা কেমন, আমরা বলছি হার্ট বিটটা কেমন, 100-র বেশি আসছে কিনা, খেতে পারছে কিনা, এবং খুব বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। এই জিনিসগুলো প্রথম দেখেই যেন আমরা বুঝতে পারি বাচ্চাটা সুস্থ আছে কি সুস্থ নেই। স্যার, এটা তো হলো যখন হাসপাতালে শিশু জন্ম নিল, চিকিৎসকরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে সে অনুযায়ী ব্যবস্থা নেয়। আমাদের দেশের বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতেই ডেলিভারিটা হয়, সেক্ষেত্রে বাড়িতেই তারা কিভাবে বুঝবে? এখানে সে যেটা বলেছে হার্টের বিষয়টা ছাড়া সবগুলি মানুষরাই বুঝবে। কি কি দেখে আপনি বুঝবেন যে এই মুহূর্তে তাকে হাসপাতাল নিতে হবে, সেই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে। একটা হচ্ছে যে সে যদি না কাঁদে, সে যদি না খায়, সে যদি কালো বা নীল রং হয়ে যায়, সে যদি ঠান্ডা হয়ে যায়, এই জিনিসগুলো যদি দেখেন আমরা বলি দ্রুত হাসপাতালে বা নিকটবর্তী চিকিৎসকের কাছে কিন্তু তাকে নিয়ে যেতে হবে। শিশু যখন জন্মের পর কাঁদছে না তখন দায়ীরা মালিশ করে, তো আমরা কতটুকু সময়ের বিলম্ব হলে বুঝবো যে তার অবস্থাটা খারাপের দিকে যাচ্ছে এবং আমাদের দ্রুত হাসপাতালে নিতে হবে? আসলে তাদের জন্য কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে সরকার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেই প্রশিক্ষণ নেয়নি। এটাই তো আসলে বাংলাদেশের ক্ষেত্রে বাস্তব। সুতরাং না কাঁদলে কাল বিলম্ব না করে, বা আমরা বলবো শ্বাস না নিলে কাল বিলম্ব না করে অবশ্যই হাসপাতালে নেওয়া উচিত। গোল্ডেন 1 মিনিট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে একবারে জন্মের পরে প্রথম 1 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা তাদের যারা প্রশিক্ষণ নিয়ে থাকেন তাদের জন্য শ্বাসনালী বা নাসারন্ধ্র সেটা পরিষ্কার করবেন, দেখবেন যে তার মুড়িয়ে দেবেন, সে যদি কোনো পানি লেগে থাকে সেটা মুছে দেবেন। তাদের ক্ষেত্রে আমরা বলে থাকি অন্তত 20 মিনিট পর্যন্ত দেখবেন, হ্যাঁ। এবং যদি যাদের প্রশিক্ষণ নেওয়া নেই তাদের ক্ষেত্রে আমরা বলি যে না, যত দ্রুত সম্ভব আপনি নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন। জন্মের প্রথম ঘন্টাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রথম ঘন্টায় বাবা মারা বাচ্চাদের পরিচর্যা বা যত্নটা কিভাবে নেবে?
আসলে প্রথম দিকের আমরা যেটা মা বাবাদের উদ্বেগ উৎকণ্ঠা যে বুকের দুধ খাওয়ানো, সেক্ষেত্রে শাল দুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটাকে বলা হচ্ছে জন্মের পরে প্রথম অ্যান্টিবায়োটিক বা প্রথম ভ্যাকসিন বলা যায়। হ্যাঁ, অনেকে যেটা করেন যে প্রথম দিকে একটু তেতো থাকে, তো একটু হলুদ থাকে, এই দুধটা ফেলে দেন। অনেকে আবার দেখা যাচ্ছে মধু খাওয়ান, বাচ্চা যেন কথা মিষ্টি হয়। অনেকে আবার ছাগলের দুধ খাওয়ান, এটাও পেয়েছি আমরা। সুতরাং আমরা এভাবে বলি যে ছাগলের দুধ যদি খায় তার তো ব্রেন তো ছাগলের মতোই হবে। হ্যাঁ, সুতরাং মানুষের বাচ্চাকে মানুষের দুধই আসলে দিতে হবে। এবং প্রথম এই দুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার সামনের দিনে যে ব্রেন বলেন, তার বৃদ্ধি বলেন, সব কিছুই এই প্রথম যে শাল দুধটা সেটা নিশ্চিত করতে হবে। বাচ্চাকে যত তত চুমু দিবেন না, সকলে কোলে নেবেন না। অবশ্যই বাচ্চাকে নেওয়ার আগে আমরা বলি অ্যান্টিসেপটিক জীবাণুনাশক যেগুলি রয়েছে সেগুলি দিয়ে একটু হাতটা মুছে তারপরে আপনি বাচ্চাকে কোলে নেবেন। কোলে নেওয়ার সময় ঘাড়টা কিন্তু বাচ্চার খুবই নরম থাকে, হঠাৎ করে পেছন দিকে চলে যেতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। বুকের দুধটা নিশ্চিত করবেন এবং নাভিতে ঢেকে রাখবেন না। আরও কিছু জিনিস বলে যে বাচ্চার কিন্তু প্রথম 2 সপ্তাহে কোনো তেল পাউডার কিছুই কিন্তু লাগানো যাবে না। এই জিনিসগুলো যদি প্রথম দিকে আমরা একটু মেনে চলি এবং জন্মের পরপর অনেকের দেখা যায় যে জন্ডিস হয় বা হলুদ হয়ে যায়, সেটা যদি একটু খেয়াল রাখি, একটু রোদে দেওয়ার ব্যবস্থা করি, এই বিষয়গুলো আমরা প্রথম থেকে একটু খেয়াল রাখবো। স্যার, তাহলে আমরা শিশুকে যে মায়ের বুকের দুধ খাওয়াবো, এটা কতদিন পর্যন্ত খাবো, আর দুধের পাশাপাশি অন্য কিছু খাওয়ানো যাবে কিনা? দুধ খাওয়ানোর বিষয়টা আমরা বলি জন্মের পর থেকেও এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, অর্থাৎ শুধুমাত্র বুকের দুধ এমন বলা হচ্ছে এই সময়ে। কারণ বুকের দুধের কিন্তু বেশিরভাগটাই পানি, সুতরাং বাড়তি আপনার পানি খাওয়ানোর প্রয়োজন নেই। মনে হচ্ছে যে আপনার দুধ কম পাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলি মাকে বেশি করে খাওয়াতে হবে। অর্থাৎ 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, 6 মাসের পর থেকে মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিতে পারেন, কিন্তু মায়ের দুধটা কিন্তু এই সময় চালিয়ে যেতে হবে। 6 মাস শেষ হয়ে 7 মাসে পড়লে আমরা অন্যান্য খাবারের সাথে সাথে দুধটা খাওয়াবো এবং 2 বছর পর্যন্ত পরিপূর্ণ দুধ খাওয়াতে হবে। সুতরাং 6 মাস পর্যন্ত শুধু আমরা বলি মায়ের দুধ, 6 মাসের পর থেকে অন্যান্য খাবারের পাশাপাশি, এবং মোট খাওয়াতে হবে 2 বছর। স্যার, আজকাল আমরা এটা অনেক বেশি দেখে থাকি যে যখন শিশুরা মায়ের বুকের দুধ পায় না, তাদের বাজার থেকে কৌটো দুধ এনে খাওয়ানো হয়। এই সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমি এভাবে বলে থাকি, আজ থেকে 40 বছর আগে তো কোনো কৌটোর দুধ ছিল না, তাহলে বাংলাদেশের সব বাচ্চাকে মারা যেত নাকি? সুতরাং এটা বিষয়টা পুরোটাই কিন্তু সাইকোলজিক্যাল, আমাদের মানসিক সমস্যা। যে অন্য ভাবি তো খাওয়াচ্ছে বা আমার বোন তো খাওয়াচ্ছে, উপরতলার বাসার তো খাওয়াচ্ছে। অনেক সময় পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায় যে তার হাজব্যান্ডকে জোর করছে, কী ব্যাপার, তোমার কি টাকা নাই নাকি, খাওয়াচ্ছ না কেন? এটা প্রেস্টিজের বিষয়। আসলে কিন্তু এটা আমরা বলে বাচ্চা যখন হবে, এটা তো বন্ডিং, এটা মায়ের মমত্ব বোধ, সে যখন কোলে নিবে। আমরা বলে থাকি যে আপনি যদি বোতল খাওয়ান, একটা শিশু মা কাকে ডাকবে? বোতল কি মা হবে নাকি মা মা হবে? হ্যাঁ, এটাকে কিন্তু ডাক্তারি ভাষায় বলা হয় যে নিপল কনফিউশন। তার মধ্যে কিন্তু কনফিউশন হয়ে যায়। নিপল কনফিউশন একদম আমাদের চিকিৎসা শাস্ত্রের ভাষায় একটা শব্দই রয়েছে। এই বিষয়গুলি কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায় যে তার বুদ্ধিবৃত্তিক সমস্যা হয়, বন্ডিংয়ের সমস্যা হয়। প্রথম দিকে হয়তো হৃষ্টপুষ্ট মনে হতে পারে একটু, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে কিন্তু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সেটা বাধাগ্রস্ত করে। স্যার, হ্যাঁ, এটা আমরা অনেকেই দেখি যে শিশুগুলো বাইরে কৌটো দুধ খাচ্ছে, তারা বেশি হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছে। এটা কি কোনো ক্ষতিকারক দিক রয়েছে? হ্যাঁ, অবশ্যই। ওখানে এমন কিছু উপাদান দেয়া থাকে যে যেন দেখতে মনে হবে যে বাচ্চাটা হৃষ্টপুষ্ট হয়েছে। আমরা বলি যে আপনি সুস্থ বাচ্চা চান না মোটা বাচ্চা চান? আমরা তো সকলের কাম্য সুস্থ বাচ্চা। সুতরাং শেষ পর্যন্ত গিয়ে কোন বাচ্চাটা মেধাবী, কোন বাচ্চাটা সুস্থ, সেটাই তো মা বাবার কাম্য। সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সংখ্যক, হ্যাঁ, কোনো মা তো অসুস্থ থাকতেই পারেন, অন্য বিষয়ে থাকতে পারেন, সেটা ছাড়া অন্য সকলের ক্ষেত্রে আমরা বলবো যে মায়ের যে দুধ সেটা নিশ্চিত করতে হবে। সেটার জন্য কিছু করণীয় রয়েছে। আমরা যদি একটু আলাপ করি, সেটা হচ্ছে আসলে প্রথম দিকে আমরা বলি মোটিভেশন, তার দৃঢ়তা থাকতে হবে। কেন আমার আসবে না? অবশ্যই আসবে, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ধরা শেখা, কীভাবে বাচ্চাকে নেবেন সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, যে বাচ্চাটাকে যেন কাত হয়ে না যায়, তার ঘাটটা যেন ভাঁজ হয়ে না যায়, একদম স্ট্রেট যেন থাকে, সোজাসুজি থাকে। আমরা বলছি যে যখন বুকে নেবে প্রথমে একটু করে টাচ করবে, সে যখন বড় করে হা করবে তখন যেন মায়ের স্তনের যে কালো অংশ সেটার বেশিরভাগটা যেন তার বাচ্চার মুখের ভেতরে থাকে, ঠোঁটটা যেন বাইরের দিকে থাকে। এবং এর সাথে সাথে মাকে পর্যাপ্ত পানি খেতে হবে। মায়ের দুধটা তো আসলে হরমোনের প্রভাবে, হরমোন আমাদের মাথার পেছনে থাকে। মা যদি দুশ্চিন্তাগ্রস্ত থাকে, মা যদি দেখা যায় ঘুম ঠিক মতো হচ্ছে না, তাহলে কিন্তু বাধাগ্রস্ত হবে। মাকে উৎসাহিত হতে হবে, ওনার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে, তাহলে দেখবে যে আস্তে আস্তে
চলে আসবে। এক্ষেত্রে মায়েরা অনেক সময় যেটা করেন যে এসে আমাদের বলেন যে দুধ পাচ্ছে না, কান্নাকাটি করছে। বাচ্চা কান্নাকাটি করার কিন্তু অনেক কারণ রয়েছে না, শীত লাগলে করতে পারে, তার গরম লাগলে করতে পারে। আমরা মোটা দাগে সাধারণ মানুষের বোঝার জন্য বলে থাকি, যদি কোনো শিশু 24 ঘন্টায় 6 বার বা তার বেশি প্রস্রাব করে, বুঝতে হবে তার সে দুধ পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে। সুতরাং আপনারা দেখবেন যে 24 ঘন্টায় সে 6 বার প্রস্রাব করছে কিনা, কারণ আমরা বলে থাকি 6 বার প্রস্রাব করার জন্য যেই পরিমাণ খাওয়া দরকার সেই পরিমাণ বাচ্চা খেলে তাহলে বুঝতে হবে তার খাওয়াটা ঠিক আছে। তাহলে সুতরাং বাচ্চা কান্না করছে বা বাচ্চা কেমন করছে, এটা চিন্তিত হয়ে আপনার অন্য কোনো কোটার দুধ আনার একেবারেই প্রয়োজন নেই। স্যার, আমরা দেখি যে শিশুকে বুকের দুধ খাওয়ানোর পরে তাকে সোজা করে ঘাড়ে নিয়ে ঢেকুর তোলার চেষ্টা করানো হয়, এ বিষয়ে যদি আপনি কিছু বলতেন। এটা গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ আমাদের যেটা হয় যে এই গলার সামনের যে অংশ সেটা কমন অংশ, সেটা দিয়ে কিন্তু খাবারও যায়, সেটাতে কিন্তু আমরা শ্বাস বা বাতাস সেটাও যায়। অনেক সময় সেখানে আটকে যেতে পারে, অনেক সময় খাবারটা শ্বাসনালীতে চলে যেতে পারে কিন্তু একটু অসাবধান হলে, এবং অনেক সময় বাচ্চারা বমি করে দেয়। সেক্ষেত্রে আমরা বলছি দুধ খাওয়ানোর পর একটু ঘাড়ে নিয়ে পিছনে একটু জোরে দিতে হবে। অনেক বাচ্চা যেটা হচ্ছে যে এটা করতে গেলে বমি করে দেয়, তাদের ক্ষেত্রে আমরা বলি জাস্ট আপনি নিয়ে রাখবেন, কিন্তু এই বিষয়টা বৈজ্ঞানিকভাবে বা চিকিৎসা শাস্ত্র বলছে না এটা করা উচিত। স্যার, নবজাতকের ত্বকের যত্নের ক্ষেত্রে দেখা যায় যে তেল কিংবা লোশন ব্যবহার করা হয়, এ ব্যাপারে আপনার মতামত কি? আমরা বলেছি কিন্তু যে প্রথম 2 সপ্তাহ আসলে 14 দিন লাগানো যাবে না, 14 দিনের পর থেকে কিন্তু তেল লোশন এগুলি লাগানো যাবে। আমরা বলছি পাউডারটা একটু পরিহার করা উচিত, কারণ পাউডার তো একটা যখন শ্বাসনালীতে ঢুকবে সেটা তো বালি হিসেবেই কাজ করবে আসলে। হ্যাঁ, সেক্ষেত্রে কাশি হয়ে যেতে পারে, বিশেষ করে যাদের অ্যালার্জি রয়েছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে পাউডারটা একটু পরিহার করা উচিত। তেল ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে অলিভ অয়েলটা বাচ্চার জন্য ভালো। অলিভ অয়েলটা আপনি দিতে পারবেন শীতকালে, আর গরমকালে যেটা করবেন আপনি লোশন দেবেন। কিন্তু লোশন দেওয়ার ক্ষেত্রে যদি একটু সচেতন, এখন অনেক মা বাবারাই সচেতন, একটু যদি দেখে যে পিএইচটা যদি দেখেন যে 7.2 থেকে 7.4 এর মধ্যে যদি থাকে শিশুদের জন্য, বড়দের লোশন শিশুদের লাগানো যাবে না, শিশুদের উপযোগী লোশনগুলো লাগাবেন। আর শীতকালে আসলে আমরা বলে থাকি যে অলিভ অয়েল আপনি লাগাতে পারবেন। স্যার, আমরা অনেক সময় দেখি যে যখন শিশু বাড়িতে ডেলিভারি হয় তারপরে যে দাইমারা থাকেন ওনারা জন্মের পরপরই গোসল করান, বা তার গায়ে যে সাদা সাদা অংশটা দেখা যায় বা যুক্ত থাকে সেটা সরিয়ে ফেলা বা মুছে ফেলার চেষ্টা করেন, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। যে খুবই আমি বলবো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সাদা যে বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু তার প্রতিরোধক হিসেবে কাজ করে। সুতরাং এগুলো আসলে আমরা বলবো উঠানোর একেবারেই প্রয়োজন নেই, এগুলি যতক্ষণ থাকবে সে একটা নিরাপদে থাকবে। আমরা বলে থাকি প্রথম 72 ঘন্টা অর্থাৎ 3 দিন 72 ঘন্টা বাচ্চাকে কিন্তু মুছিয়েও দেওয়া যাবে না। সেক্ষেত্রে যদি মলমূত্র ত্যাগ করে সেটা আপনি ওই জায়গাটায় মুছে দিতে পারবেন। কারণ কি, প্রথম 72 ঘন্টা বাচ্চাদের যে আমরা বলি যে নিজে থেকে শরীর গরম করার যে ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয় না। তা 72 ঘন্টা পার হয়ে গেলে আমরা বলছি শরীরটা আপনি কুসুম গরম পানি দিয়ে মুছিয়ে দেবেন। আমরা বলে থাকি আমাদের দেশের প্রেক্ষাপটে যে বাচ্চাকে একটু নাভি পড়ে যাওয়ার পরে আপনি গোসল করানো ভালো। এর আগেও চাইলে করানো যায়, কিন্তু গোসল করানোতে গেলে যেটা হয় নাভিটা ভিজে যেতে পারে, সেজন্য খুব ভালো হয় যদি নাভি পড়ে যাওয়ার পরে করান। কেউ যদি অভিজ্ঞ থাকেন তাহলে নাভিতে না ভিজে সেই মতো করে আপনি 3 দিনের পরও চাইলে গোসল করাতে পারবেন। একবার গোসল করানো শুরু করে দিলে শীতকালে আমরা বলি যে 1 দিন 2 দিন পর গোসল করেন, কিন্তু গরমকালে আপনি চাইলে প্রতিদিনও গোসল করালে কোনো ক্ষতি নেই। স্যার, আমরা দেখি যে শিশুদের মাথার আকৃতি ঠিক রাখার জন্য একটা বিশেষ ধরনের বালিশ মাথার নিচে ব্যবহার করা হয়, এটা কি সত্যি কাজ করে? এটা হচ্ছে যাদের আসলে আকৃতির সমস্যা হয়, অনেক বাচ্চা দেখা যায় বিভিন্ন জায়গায় ফুলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে সেটা আমরা করতেই পারি। হ্যাঁ, কিন্তু যাদের স্বাভাবিক বাচ্চা তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো গোল কুণ্ডলি পাকিয়ে বা এমন করার আসলে প্রয়োজন নেই। তাদের ক্ষেত্রে আমরা সাধারণ যে বালি সেটা দিতে পারবো। বাচ্চার বালিক যেন খুব বেশি উঁচু না হয়ে যায়, কারণ উঁচু হলে যেটা হয় যে ঘাড়টা এমন করে লেগে যায়, এমন করে যদি লেগে যায় তাহলে কিন্তু তার শ্বাসের সমস্যা হয়। সুতরাং আমরা খুব বেশি উচ্চতার বালিশ দেব না, কিন্তু যাদের দেখা যাচ্ছে যে একটু আকৃতির সাদৃশ্যটা নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা বলছি এইসব জিনিস কিছু ক্ষেত্রে কাজ দেয়। কিন্তু স্যার,
কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমার শিশুর অবস্থাটা খারাপ বা তার অবস্থা জটিল হয়ে যাচ্ছে বা আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? আমি একটা বিষয় মা বাবাদের সবসময় বলে থাকি যে আপনার শিশু খাচ্ছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ, যে বাচ্চারা খাচ্ছে না, বাচ্চাটা শ্বাস কেমন করে যেন নিচ্ছে, যেভাবে শ্বাস নেওয়া দরকার সেভাবে নিচ্ছে না, অনবরত কান্নাকাটি করছে। বাচ্চা তো অন্যদিন তো এত কান্নাকাটি করছে না, আজকে অনেক বেশি কান্নাকাটি করছে, গা কেমন যেন একটু গরম গরম লাগছে। অনেক মা বাবারা আমাদের কাছে এসে বলেন যে বাচ্চার তো মাথা গরম। বাচ্চাদের কিন্তু মাথা 5 বছর পর্যন্ত গরম থাকে, এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু মেপে দেখবেন, মেপে যদি আপনি পান যে 100 ডিগ্রি বা তার উপরের ফারেনহাইট রয়েছে, সেটা কিন্তু শিশুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বাচ্চার মলমূত্র ত্যাগ করা, যে পরিমাণ মলমূত্র ত্যাগ করতো অন্যদিন, আজকে তো প্রস্রাব করছে না। আমরা ইতিমধ্যে আলাপ করেছি, প্রস্রাব যদি কম করে তাহলে দুধ আসলে ঠিকমতো পাচ্ছে না। যে পরিমাণ তার মল ত্যাগ করার কথা, সেই পরিমাণ মল ত্যাগ করছে না। এই বিষয়গুলো দেখলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, শিশু জন্মের পর যেটা আমরা দেখি যে নবজাতকরা অনেক বেশি সময় ধরে ঘুমায়, তো কতক্ষণ ঘুমালে সেটা আমরা স্বাভাবিক বলে ধরে নিব? আচ্ছা, প্রশ্নটা আসলে আমাদের কাছে মা বাবার উল্টো করে যে আমার বাচ্চা তো ঠিকমতো ঘুমায় না, বেশি ঘুমানোর জন্য আমাদের কাছে আসে না। কারণ আমাদের মা বাবারা মনে করে যে বাচ্চাটা বেশি ঘুমাবে, কারণ অনেকেরই ধারণা যে 16-18 ঘন্টা ঘুমায়, অনেক বাচ্চা ঘুমাতে পারে। সুতরাং বেশি ঘুমানো খুব বেশি সমস্যা নেই। নতুন আসলে গবেষণায় বলছে যে এখন আগের মতো যে 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা ঘুমাতে হবে তা না। সে সুস্থ থাকার জন্য যতটুকু ঘুমানোর দরকার ততটুকু ঘুমিয়ে যদি সে সুস্থ থাকে তাহলে সেটাই তার জন্য যথেষ্ট। খাবারটা নিশ্চিত করতে হবে, অর্থাৎ কে কত বেশি ঘুমালো কত কম ঘুমালে সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার একেবারেই কারণ নেই। যদি না তার অন্য সমস্যা থাকে, অর্থাৎ যদি দেখে যে তার ওজন কমে যাচ্ছে, যদি দেখে যে অন্য কান্নাকাটি করছে, সেটাও অন্য বিষয়। যদি একটা সুস্থ বাচ্চা, তার ঘুম নিয়ে আমি বলবো যে একেবারে উদ্বেগ উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই। স্যার, আপনি বললেন যে বাবা মারা এই অভিযোগ নিয়ে আসে যে বাচ্চারা ঘুমাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারে? একটা কথা হচ্ছে, প্রথম কথা খাবারটা নিশ্চিত করতে হবে। না ঘুমানোর একটা বড় কারণ হচ্ছে খাবারটা ঠিক মতন পায় না। আর বাসার পরিবেশ, বাসায় দেখা যাচ্ছে এখন অনেকেই টিভি দেখছে, মোবাইল টিপছে, গান শুনছে, হইচই করছে। সেটা না, আমরা বলছি সন্ধ্যার পর থেকে একটা জন্য একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকে, একটা নীরবতা বজায় রাখা উচিত, তাকে একটা উষ্ণতা দেয়া, কমফোর্ট দেয়া। এই যে বিষয়গুলো যদি একটু আমরা নিশ্চিত করতে পারি, দেখা যায় বাচ্চা ঠিকমতো ঘুমাতে পারে। আসলে স্যার, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি আমাদের দর্শকদের তথ্যগুলো অনেক কাজে লাগবে। যে আমাদের আসলে প্রচেষ্টা তখনই সার্থক হবে যদি আমাদের যে নবজাতক তারা যেন সুস্থ থাকে। মা বাবাদের এইটাই আমরা বলবো, একদম সবশেষে যেন তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন, মায়ের যে সুস্থতা সেটা নিশ্চিত করেন, তার খাবারটা নিশ্চিত করেন, এবং যে বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলাপ করেছি যে বিপদ চিহ্ন, সেগুলি দেখে যেন দ্রুত হাসপাতালে নেন। অবশ্যই শাল দুধ এবং বুকের দুধ এটা যদি নিশ্চিত করা যায় এবং বাচ্চার পুষ্টি, মায়ের পুষ্টি নিশ্চিত করা যায়, অবশ্যই আমাদের শিশুরা সুস্থ থাকবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। আগামী পর্বে আবার চলে আসব নতুন একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।